দেশের বিভিন্ন স্থানে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। চুয়াডাঙ্গা ও গোপালগঞ্জে সর্বনিম্ন 10 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড। গাজীপুরের চান্দনা চৌরাস্তায় ট্রাক ও কাভার্ড ভ্যান চাপায় অটোরিকশার 4 যাত্রী নিহত। এবং 21শে পদকজয়ী রবীন্দ্র সঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ার আর নেই। শিল্প সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া। সবাইকে স্বাগত এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজা। তখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। দেশের বিভিন্ন স্থানে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশায় দেখা মিলছে না সূর্যের। ঘন কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। তাপমাত্রা কমে যাওয়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা 10.2 ডিগ্রি রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গা ও গোপালগঞ্জে। প্রতিনিধিদের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন সঞ্চিতা হক। বাংলা ঋতুচক্রে শীতকাল আসতে এখনো বাকি কয়েকদিন, তবে ক্যালেন্ডারে পাতায় পৌষের আগমনের আগেই হাজির মৃদু শৈত্যপ্রবাহের। গত কয়েকদিনের ধারাবাহিকতায় কমেছে তাপমাত্রা, বেড়েছে শীতের তীব্রতা। প্রকৃতিও মুড়ি দিয়েছে কুয়াশার চাদরে। সূর্যেরও দেখা মিলছে না সহজেই। ঘন কুয়াশার প্রভাব পড়েছে নৌরুটেও। ঘন কুয়াশার কারণে মার্কিং বাতি কাজ না করায় পাচুরিয়ার দৌলদিয়া রুটে সাময়িকভাবে বন্ধ রাখা হয় নৌ চলাচল। হাড় কাঁপানো শীতের সাথে হিমশীতল বাতাসে মানুষের জীবনযাত্রায় নেমে এসেছে সীমাহীন দুর্ভোগ। এতে খেটে খাওয়া দিনমজুর শ্রমিকরা চরম বিপাকে পড়েছেন। ঠান্ডাটা একবারে আসি গেছে, বুঝছা। ঠান্ডার কারণে কোনো কাজকর্ম কিচ্ছু করে পাতিছি না। এই যে জমির ধান আছে, ও রোদ নেই শুক্কর পাতিছি না। তারপর এই ঠান্ডাটার কারণে ধান নিয়ে যাওয়ার পাতিছি না। জামাই খুব কষ্ট করিয়ে খাবার নিয়ে যাওয়া খুব কষ্ট হল। যার মানে হাত পা টসে নিয়ে গেছে, খুব অবস্থা খারাপ। শীত ও কুয়াশা, মানুষজনের যেন চলাফেরা খুবই কষ্ট। চারিদিকে অন্ধকার, মনে হচ্ছে কিছু দেখা যাচ্ছে না, এরকম একটা অবস্থা পরিস্থিতি। কোনো সম্ভাবনা নেই। আগামী ডিসেম্বর থেকে শৈত্যপ্রবাহ বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। শীতের প্রকোপে হাসপাতালগুলোতে বেড়েছে রোগীদের চাপ। শীতজনিত রোগের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। আগামী কয়েকদিনে শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস। সঞ্চিতা হক, এশিয়ান টেলিভিশন। এদিকে কুয়াশা কেটে যাওয়ায় দৌলদিয়া পাটুরিয়া নৌরুটে 7 ঘন্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার সকাল 10:10 থেকে নদীতে কুয়াশার তীব্রতা কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এর আগে বুধবার মধ্যরাত থেকে কুয়াশার কারণে এই নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। রাত 2টার পর থেকে কুয়াশা তীব্র আকার ধারণ করলে চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। পরে রাত 3টার দিকে দুর্ঘটনা এড়াতে নৌরুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে ঘাট কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিসি দৌলদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় সকাল 10:10 থেকে এই রুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। দীর্ঘ 7 ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলদিয়া প্রান্তে কিছু যানবাহনের সিরিয়াল হয়েছে, যা দ্রুত সময়ের মধ্যে কমে যাবে। বর্তমানে এই রুটে ছোট বড় 17টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। গাজীপুর মহানগরের বাসন থানার চান্দনা চৌরাস্তা এলাকায় ট্রাক ও কাভার্ড ভ্যান চাপায় অটোরিকশার 4 যাত্রী নিহত হয়েছেন। বুধবার রাত 10টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন দুলাল মিয়া, মোহাম্মদ মামুন ও সালেহা আক্তার। বাকি একজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, চান্দনা চৌরাস্তা এলাকা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে একটি ট্রাক যাত্রীবাহী একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কা অটোরিকশাটি সামনের আরেকটি কাভার্ড ভ্যানের পেছনে লেগে 2 গাড়ির চাপায় পড়ে। এতে অটোরিকশায় থাকা যাত্রী মোহাম্মদ দুলাল মিয়া ঘটনাস্থলেই মারা যায়। অন্য 3 জন গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। 21শে পদকজয়ী রবীন্দ্র সঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ার আর নেই। বৃহস্পতিবার সকাল 8টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে
মৃত্যু হয় তার। মৃত্যুকালে পাপিয়া সারোয়ারের বয়স হয়েছিল ৭২ বছর। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন পাপিয়া, কিন্তু শেষ রক্ষা আর হলো না। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে চলে গেলেন এই গুণী শিল্পী। পাপিয়ার মৃত্যুর খবরটি গণমাধ্যমে নিশ্চিত করেছেন শিল্পীর স্বামী সারোয়ার আলম। তিনি জানান, শুক্রবার জুমার নামাজের পর তার জানাজা হবে। এরপর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। পাপিয়া সারোয়ারের জন্ম বরিশালে ১৯৫২ সালের ২১ নভেম্বরে। নাফ নদী ও টেকনাফ সেন্ট মার্টিন নৌরুটে দেশের জলসীমা দিয়ে সাবধানতা বজায় রেখে ছোট ছোট বোট চলতে পারবে। বৃহস্পতিবার সকালে এমনটি জানিয়েছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন। মিয়ানমারের অভ্যন্তরে সে দেশের সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে সংঘাতের কারণে গত রোববার থেকে টেকনাফের নাফ নদীতে নিরাপত্তার জন্য নিষেধাজ্ঞা জারি করেছিল উপজেলা প্রশাসন। দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে টেকনাফ থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাসির উদ্দিন। নাসির উদ্দিন, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। নাসির উদ্দিন, আমরা যেমনটি বলছিলাম, সীমান্ত এলাকায় জলসীমা দিয়ে সাবধানতা বজায় রেখে ছোট ছোট বোটগুলো চলতে পারবে। তো সীমান্ত এলাকার সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন, জানাবেন আমাদের। জি আনোয়ার রাজ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আপনারা জানেন যে গত রবিবার থেকে টেকনাফ সেন্ট মার্টিন এবং টেকনাফের যে নাফ নদী বাংলাদেশের অংশ রয়েছে সেখানে নিষেধাজ্ঞা দিয়েছিল টেকনাফ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। যেহেতু মায়ানমারের দীর্ঘদিন ধরে সংঘাত চলকে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এবং সরকার বাহিনীর মধ্যে আরাকান রাজ্য অর্থাৎ রাখাইন রাজ্যকে দখলে নেওয়ার জন্য বারবার তারা তাদের অভ্যন্তরীণ যুদ্ধে জড়াচ্ছে, যার কারণে সেখানে তুমুল সংঘর্ষ হচ্ছে। গত কয়েকদিন আগে মায়ানমারের যে বড় শহর অর্থাৎ মন্ডু শহর আর বিদ্রোহী গোষ্ঠীরা দখলে নিয়েছে এবং তারা সেখানে দুই পক্ষে সংঘর্ষে জড়িয়ে পড়েছে। এমন তথ্যে কিন্তু বাংলাদেশের অংশে নাফ নদীর বাংলাদেশের অংশে নৌ চলাচল এবং সেন্ট মার্টিনের যাতায়াতে টেকনাফ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করেছিল। কিন্তু আজকে থেকে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিনের সাথে আমি সকালে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন এইখানে বাংলাদেশের অভ্যন্তরে জলসীমার মধ্যে ছোটো ছোটো নৌকা এবং ছোটো ছোটো বুট চলাচলের জন্য তারা কিছুটা শিথিল করেছেন নিষেধাজ্ঞা এবং চলার জন্য বলেছেন। কোনো তারা বলছেন যে যেহেতু আরাকান আর্মি ওখানে মায়ানমারের জলসীমাতে নিষেধাজ্ঞা জারি করেছে, সেখানে সেই জন্য আমাদের বাংলাদেশের অংশ থেকে তারা জলসীমার ভিতরে দিয়ে চলতে পারবে, কোনো রকমের সমস্যা হবে না, সতর্ক থাকার জন্য বলা হয়েছে। যেহেতু বাংলাদেশ এবং মায়ানমার একটি পার্শ্ববর্তী রাষ্ট্র, সেখানে দীর্ঘদিন ধরে সংঘাত চলছে, তার সেখানে যে মর্টার শেল নিক্ষেপ হচ্ছে, গোলাবারুদ নিক্ষেপ হচ্ছে, সেগুলোর বিকট আওয়াজে কিন্তু এখানে সীমান্ত পাড়ের মানুষ এবং নদী পাড়ের মানুষ আতঙ্কিত রয়েছে, যার কারণে অনাকাঙ্ক্ষিত ঘটনায় রাতে তারা এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল বলে আমাকে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন। একটি বিষয় যদি যুক্ত করি, যে সেন্ট মার্টিনে যে খাদ্যদ্রব্য নিয়ে যেতে পারে নাই 2-3 দিন নিষেধাজ্ঞার কারণে, সেখানে গতকালকে যে তারা সিদ্ধান্ত পৌঁছেছেন যে শাহপরীদ্বীপ যে গুলারচর রয়েছে সেই গুলারচর থেকে সেন্ট মার্টিনে ছোটো ছোটো বুটে করে আপাতত খাদ্যদ্রব্য নিয়ে যাওয়ার জন্য নিতে পারবেন, এরকমই তারা একটু চিন্তা ভাবনা করেছেন। সব মিলিয়ে মোটামুটি কয়েকদিন ধরে এখানে মর্টার শেল বিস্ফোরণ অথবা রকেট লঞ্চের কোনো রকমের বিস্ফোরণের আওয়াজ হয়নি। তবে মন্ডু দখলে নিয়েছে, এই খবরে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে একটি স্বস্তির খবর হয়েছে এবং রোহিঙ্গারা বলছেন যে আমরা মায়ানমারে প্রত্যাবাসনের জন্য আমরা প্রস্তুত, সে দেশের সরকার যদি চাই আমরা অবশ্যই মায়ানমারে ফিরে যাব, এরকম তারা আশা নিয়ে বসে আছেন। তো এখানে মোটামুটি টেকনাফের পরিস্থিতি এখনও শান্ত রয়েছে। বিজিবি এবং কোস্টগার্ডের পক্ষ থেকে কোনো প্রকারের রোহিঙ্গা যেন বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে, সেই জন্য নাফ নদী এবং বঙ্গোপসাগরের যে বাংলাদেশের জলসীমা রয়েছে সে অংশে তাদের টহল জোরদার করেছে। এই ছিল টেকনাফ থেকে সর্বশেষ রাত। শান্ত রয়েছে সীমান্ত এলাকায়। দর্শক, আমাদের সঙ্গে টেকনাফ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাসির উদ্দিন। তিনি সীমান্ত এলাকার সবশেষ পরিস্থিতি আমাদের জানাচ্ছিলেন। অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় সংস্কার হবে সুষ্ঠু নির্বাচন দেয়া। বর্তমান সরকার যদি সুষ্ঠু নির্বাচন দিতে পারে তবে তা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। বুধবার কুমিল্লার মুরাদনগর উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে ভার্চুয়ালে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। বিস্তারিত মণ্ডল এনামের রিপোর্ট।
দেশের চলমান পরিস্থিতি নিয়ে কুমিল্লার মুরাদনগরে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে ভার্চুয়ালে যুক্ত হয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এই আলোচনা সভায় যোগ দেন। ভার্চুয়ালে যুক্ত হয়ে কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের উচিত এমন একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়া, যে নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। যে পরিবেশের কারণে আজকে দুটো কথা বলা সবাই বলে আলহামদুলিল্লাহ। এই পরিবেশ যদি সৃষ্টি না হতো, কোনদিন সম্ভব হতো না আমার এই সাংবাদিক ভাইদের সামনে দুটো কথা বলার সুযোগ। তিনি আরো বলেন, একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার শান্তি হবে। মুরাদনগরের মাটি, মুরাদনগরের পানি, মুরাদনগরের বাতাসের সাথে আমি ঢাকা শহর থেকে মানুষ করেছি, আল্লাহ আমাকে গ্রাম থেকে মানুষ করেছে। স্বৈরাচার সরকারের সময় গণমাধ্যমের স্বাধীনতা ছিল না। দেশের মানুষ যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব বিএনপিকে দেয়, তাহলে নিরপেক্ষ সংবাদ প্রচার করতে গিয়ে সরকারের রোশানলে পড়তে হবে না বলেও জানান বিএনপির এই নেতা। আপনাদের কি সাহস ছিল সত্য কথাটা লেখা? আপনারা কি পারছেন সত্য কথা লিখতে? সত্য কথা লিখতে গেলে আপনাদের কোনো আমরা আশা করি জানি না মুরাদনগরে সাংবাদিকদের মতো হয়েছে কিনা। বাংলাদেশের কোথায় সাহসী সাংবাদিকরা যখন সত্য কথাটাকে প্রকাশ করত, তাদের জীবনও দিতে হয়েছে। মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটিতে আয়োজিত হচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের 3 দিনব্যাপী উইন্টার ক্যাম্প। শিক্ষকরা বলছেন, এমন আয়োজন শিক্ষার্থীদের মানসিক বিকাশে বড় ভূমিকা রাখবে। মেহরাব সুমনের রিপোর্টে বিস্তারিত। প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরাতে শুরু হয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের উইন্টার ক্যাম্প। এ উপলক্ষে শীতের সকালে এক ম্যারাথনে অংশ নেন স্কুলের শিক্ষার্থীরা। নিজ গৃহের বাইরে শিক্ষা প্রতিষ্ঠানে এমন আয়োজনে অংশ নিতে পেরে বেশ উৎফুল্ল খুদে শিক্ষার্থীরা। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের ভাইস প্রিন্সিপাল নাজাহ সালাওয়াত বলেন, রূপায়ণ সিটিতে কোয়ালিটি এডুকেশন নিশ্চিতে এ ধরনের ট্রেনিং ক্যাম্প করতে পেরে তারা আনন্দিত। আপনারা দেখেছেন যে সকালবেলা কি সুন্দর একটা পরিবেশে আমাদের ম্যারাথন হয়েছে। এটা আসলে উইন্টার ক্যাম্পের একটা পার্ট ছিল, মিনি ম্যারাথন, অ্যান্ড যার থিম ছিল রান ফর কোয়ালিটি এডুকেশন। এবং আমি রূপায়ণ সিটির যারা কর্তৃপক্ষ তাদের ধন্যবাদ জানাই, কারণ 5:30 থেকে আমরা অ্যাক্টিভিটি শুরু করেছি এবং তাদের গার্ড ছিল, অ্যাসোসিয়েটেড পার্সোনাল ছিল। সো থ্যাংক ইউ এভরিওয়ান। প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরাতে এ ধরনের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আয়োজন জীবনযাত্রায় ভিন্ন মাত্রা যোগ করবে বলেও মনে করেন আয়োজকরা। যে কোনো কিছুর জন্যই আমাদের পরিবেশ দরকার, এবং সেই পরিবেশটা পাওয়া যায় হচ্ছে এই রূপায়ণের প্রিমিয়াম মেগা গেটেডে। কারণ এখানে শুধুমাত্র যে থাকার জায়গা তা না, এখানে যেই সুন্দর পরিবেশ, আমাদের চারিদিকে যেমন সবুজ দিয়ে ভরা এবং রাস্তাঘাট, সিকিউরিটি স্পেশালি, এই সব কিছু মিলে রূপায়ণের যেই মেগা গেটেড প্রজেক্ট, এইটা তুলনা অপরিসীম। 3 দিনব্যাপী এই আয়োজন 11 ডিসেম্বর থেকে চলবে 13 ডিসেম্বর পর্যন্ত। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার সারা বাংলার খবর। ঝালকাঠি নলসিটিতে 2টি স্কুলের পাশে গড়ে উঠেছে অবৈধ ইটের ভাটা রিয়াজ ব্রিক্স। কালো ধোয়ার দূষণ তো চলছেই, স্কুল ঘেঁষা বেপরোয়া শব্দে চলা ট্রলিতে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পাঠদান। স্কুল কর্তৃপক্ষ বলছে, ইটভাটা মালিক প্রভাবশালী হয়, কিছুই করতে পারছেন না তারা। সম্প্রতি উপজেলা শিক্ষা কর্মকর্তার নিকট একটি লিখিত অভিযোগ দিয়েও কোনো প্রতিকার মেলেনি। ঝালকাঠি নলসিটি থেকে ইব্রাহিম খান শাকিলের পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন সঞ্চিতা হক। স্কুলটির ধার ঘেঁষে ইটভাটা, এতে আগুন জ্বলে, ইট পড়ে, মাটি খুঁড়ি ইট বোঝাই করে ট্রলির পর ট্রলি আসে। ধুলো আর ধোঁয়ায় আচ্ছন্ন হয় পুরো এলাকা। এরই মধ্যে চলে শিক্ষার্থীদের আসা যাওয়া, পড়াশোনা আর খেলাধুলা।
উপজেলার সরই প্রাথমিক বিদ্যালয় থেকে 200 গজ ও মাটিভাঙা মাধ্যমিক বিদ্যালয় থেকে কয়েক মিনিট হাঁটা দূরত্বে ফসলি জমিতে গড়ে উঠেছে রিয়াজ ব্রিক্স নামের এই ইটভাটা। একে তো ফসলি জমিতে অবৈধ ইটভাটা, তার ওপর স্কুলের পাশে। শিক্ষার্থীদের অভিযোগ, কালো ধোঁয়ায় স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন তারা। এই ইটের ধোঁয়ার কারণে আমরা স্কুলে আসতে পারি না, তারপর ছোট ছোট বাচ্চারাও আসতে চায় না। তার জন্য সরকারের কাছেও অনুমতি চায় এটা তাড়াতাড়ি বন্ধ। ইটভাটার জন্য আমাদের স্বাস্থ্যের ক্ষতি, তারপর লেখাপড়ার জন্য ক্ষতি হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু কনসালটেন্ট ডাক্তার মোহাম্মদ ফয়সাল হাসান ভুইয়া জানান, ইটভাটার ধোঁয়া ও ধুলাবালি স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। নিয়মিত এরকম বিষাক্ত বাতাস বা ধোঁয়া ফুসফুসের মধ্যে যদি প্রবেশ করে থাকে, এই ছোট বয়সী শিশুদের ফুসফুসে মারাত্মক অসুখ বিসুখ হতে পারে। শব্দও তৈরি হয় ইটভাটার প্রোডাকশনের জন্য, মালামাল আনার জন্য, বড় ভারী গাড়ি আসা যাওয়ার জন্য। সেক্ষেত্রে শব্দ দূষণের কারণে শিশুদের শ্রবণ শক্তি কমে যেতে পারে, এমনকি বধিরও হয়ে যেতে পারে। এমন অবস্থায় স্কুলের পাশে থাকা অবৈধ ইটভাটাটি অবিলম্বে বন্ধের ব্যবস্থা করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানালেন প্রধান শিক্ষক। ইটভাটার জন্য তো আমাদের অবশ্যই ক্ষতি হয়, যেহেতু একদমই কাছে আমাদের সামনে বাচ্চাদের সমস্যা, এবং যখন ওটা পড়ে তখন তো যে ধোঁয়া শ্রেণীকক্ষে পাঠদানের সমস্যা হয়। এদিকে উপজেলা নির্বাহী অফিসার বলেছেন, স্কুল সংলগ্ন ইটভাটা বিষয়ে তিনি কিছুই জানেন না। অভিযোগের সত্যতা পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথাও জানান তিনি। অবৈধ যে ইটভাটাগুলো রয়েছে, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র কিংবা যথাযথ লাইসেন্স ছাড়া কোন ধরনের ইটভাটা পরিচালনা করার সুযোগ নেই। যদি এরকম থেকে থাকে, এটার বিরুদ্ধে বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে একাধিকবার যোগাযোগ করা হলেও ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি ইটভাটার মালিক। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন। ইউটিউব দেখে শখের বশে কমলা চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন কুষ্টিয়ার খোকসা উপজেলার হিলালপুর গ্রামের এক তরুণ উদ্যোক্তা। মিষ্টি জাতের কমলা চাষ করে ভাগ্য ফেরানোর স্বপ্ন দেখছেন তিনি। ইউটিউব দেখে 2020 সালের 2 বিঘা জমিতে বিষমুক্ত ফল আবাদের পরিকল্পনা করেন মনিরুল। বর্তমানে 10 বিঘা জমিতে রয়েছে চায়না কমলা চাষ। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে অনেকে আসছেন কমলা বাগান থেকে দেখতে। সুমিষ্ট এই ফল চাষে অপার সম্ভাবনা দেখছে কৃষি বিভাগ। পারিবারিক পুষ্টি নিশ্চিতের পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নে কৃষি বিভাগ নিরলসভাবে কাজ করছে বলে জানান উপজেলা কৃষি বিভাগ। কমলা ধরেন মেলা টাকা বিক্রি হয়েছে, আরো ধরেন ওই সিহি বিক্রি হয়েছে, এখন 12 আনা আছে, বহু টাকা বিক্রি হবে। এখানে একদম সম্পূর্ণ কীটনাশক মুক্ত, আর এই কুমড়াগুলো খেতে না খুবই সুস্বাদু। তো এই ফার্মটা বাগানটা দেখে আমার খুব ভালো লেগেছে। আমি মনিরুল আমার দোস্ত মানুষ, ওর সাথে একটু পরামর্শ করেছি নিজে একটি বাগান করব। আসলে আমাদের বাংলাদেশের মাটিতে অনেকে বলে যে কমলা চাষ হয় না। আপনি যে কোনো চাষ করবেন যদি আপনি উদ্যমীভাবে করতে পারেন, তাতে অবশ্যই সফল হওয়া সম্ভব নতুনদের। এখন আমার এই বাগান ধরেন আমি যখন 1 বিঘা দিয়ে 2 বিঘা দিয়ে শুরু করলাম, তখন মনে হলো যে আসলে আমি সফল হব না। সফল হওয়ার পর থেকে দেখেন এখন অনেক ফল ফুলে। আর এর সাথে শেষ করবে এশিয়ান নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। দেশের বিভিন্ন স্থানে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। চুয়াডাঙ্গা ও গোপালগঞ্জে সর্বনিম্ন 10 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড। গাজীপুরে চান্দনা চৌরাস্তায় ট্রাক ও কাভার্ড ভ্যান চাপায় অটোরিকশার 4 যাত্রী নিহত। এবং 21-এ পদকজয়ী রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ার আর নেই। শিল্প সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।